প্রিয় সুধী, চিন্তার নাভি পর্ব ৫। আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা। দুপুর রাতে তাসুর সাথে মিজান রহমান। আজকে আছে মিজান রহমান, উদীয়মান ধন্যবাদ। একজন কবি এবং সংস্কৃত ব্যক্তিত্ব। আমরা তার কাছে শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাব। আর শ্রোতা দর্শক, আপনারা যারা যুক্ত হচ্ছেন, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি উদীয়মান তরুণ একজন কবি এবং সংস্কৃত মনা মানুষ মিজান রহমানের কাছে। আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। কবিতাঞ্জলি সৌরভ আমার প্রিয় একটা মানুষ, শুরুতেই বলে রাখি। আর এই মুহূর্তে যারা দেখছেন বা শুনছেন আমাদেরকে একসাথে, তাদের সবাইকে শুভরাত্রি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে। ধন্যবাদ। তো যাই হোক, আমরা কাল ক্ষেপণ না করে আমরা আজকে মিজান রহমানের চিন্তার নাভি উদ্ধারে ব্রতী হই। আমরা চলে যাচ্ছি মিজান রহমানের শৈশব থেকেই শুরু করব। আপনার শৈশবের গল্পটা একটু শুনতে চাই, শৈশব থেকে কৈশোরে ওঠাটা এবং সেই সময়ের কিছু স্মৃতিও আমরা শুনতে চাই। শৈশব বলতে আসলে প্রত্যেকটা মানুষের শৈশবটা কিন্তু মানে খুব একটা মধুর হয়, মানে প্রচন্ড রকমের। কারণ শৈশবে বেশ কিছু অভিজ্ঞতা থাকে, শৈশবে অনেক কিছু ঘটনা, অনেক কিছু কারণ, মানে এত কিছু থাকে যেগুলো আসলে পরবর্তী লাইফে আমার মনে হয় সবচেয়ে বেশি এফেক্ট করে। তো শৈশব বলতে গেলে আমার জন্ম হচ্ছে বগুড়ার শিবগঞ্জে, গ্রামে বেড়ে ওঠা আমার। আহ, এ পর্যন্ত এই যে এই পর্বটাতে আমার মনে হয় সর্বকনিষ্ঠ মানুষ আমি। এখনো বেড়ে উঠছি। মানে মানুষ যে বাড়ন্ত হওয়ার যে একটা লিমিট থাকে, আমার মনে হয় সেটা এখনো অনেক দূর। তো শৈশব বলতে মূলত গ্রামে বেড়ে উঠেছি আমি, একদম ক্লাস 10 পর্যন্ত, যেটা বলা যায় ক্লাস 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমি একদমই গ্রামে বেড়ে উঠেছি। তো গ্রামে বেড়ে ওঠার সঙ্গে মানে কথা হচ্ছে, গ্রামে আসলে যে উপাদানগুলো থাকে আসলে মানে টোটালি, মানে একটা গ্রাম, মানে বেসিক যে একটা গ্রাম। তো গ্রামের সঙ্গে যেমন ধরেন মাছ ধরা, ঘুড়ি উড়ানো, তারপরে হচ্ছে মানে থাকে না গরমের সময় গানের আয়োজন, তারপরে গ্রামের অনেক বেশ কিছু মানুষ আছে তারা ভালো দোতারা বাজায়, বেশ কিছু মানুষ আছে অপেশাদার, ভালো অনেক বাঁশি বাজায়। তো এরকম মানুষগুলো বা সেই সময় দেখা যাচ্ছে মানে খুব ছোটবেলাটা এইগুলোর সাথে মানে খুব আনন্দে কাটতো। সো একটা গ্রামীণ জনপদের সাথে আহ গ্রাম্য ভাবে বেড়ে ওঠার যে একটা সক্ষমতা, যে উপাদানগুলো সবকিছু আমি পেয়েছি এবং খুব ভালোভাবে পেয়েছি। আর একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আর পরিবার বলতে যেটা বোঝাচ্ছি আমি, সেটা হচ্ছে ছোট থেকে মানে যেভাবে বেড়ে ওঠা, তো বেড়ে ওঠাটা আসলে এরকম যে ছোট থেকে একটা ধর্মীয় একটা গণ্ডির মধ্যে বেড়ে ওঠা, প্রচন্ড রকমের। মানে এটা আমি একটু ক্লিয়ার করতে চাই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, ছোট বাচ্চারা খেলাধুলা করছে বা 4-5 জন বাচ্চা খেলাধুলা করছে, একদমই ছোট মানুষ। তো সেখানে এরকম একটা মতবাদ বা এরকম একটা ব্যাপার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে মানে খুব ভালো একটা ব্যাপার। কারণ হচ্ছে যেমন আমরা মানে তখন থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা যে সামান্য কোনো কারণেও ছোট্ট একটা মিথ্যা বলা যাবে না, বা ছোট একটা মিথ্যা এটাও খুব বড় ধরনের একটা পাপ। মানে খেলার ছলে বা কৌতুক করে কোনোভাবেই না, কোনোভাবে একদম স্ট্রেট কাট কথা বলতে হবে। জাস্ট এরকম একটা গণ্ডির মধ্যে দিয়ে বড় হওয়া, যেখানে গান বলেন, কবিতা বলেন বা অন্যান্য সংস্কৃতি বলেন, একদমই বলতে গেলে নিষিদ্ধ টাইপের ছিল। তবে একটা কথা, সেটা হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একদম আত্মার টান থাকে, একটা কৌতূহল থাকে। এরকম একটা ব্যাপারের মধ্য দিয়ে বড় হওয়া। আর স্টিল নাও এখনো অনেকে মনে করে যে আসলে ধর্ম কর্ম মানে কথাবার্তা, কাজকর্ম বা যেটুকু চলাফেরা, এটা দেখে অনেকে মনে করে যে ধর্মকর্ম থেকে অনেক দূর। সেটা না, আমি একদমই হচ্ছে ধার্মিক, যেটা বললাম। এবং ছোটবেলা থেকে এই যে পরিবার থেকে এইভাবে বেড়ে ওঠে। আচ্ছা আচ্ছা, তো তো যাই হোক, আসলে আমরা শৈশবের শৈশব বলতে গেলে তো মোটামুটি আসলে এইভাবে, হ্যাঁ এইভাবে তো বলে হুম, শেষ হবে না, অনেক সময় হ্যাঁ না, লাগবে। অনেক একটা বড় ব্যাপার। আমরা কিছু স্মৃতি, উজ্জ্বল স্মৃতির চারণ করব আর কি। সেটা আমরা বোধহয় পেয়ে গেলাম, উজ্জ্বল কিছু স্মৃতির ব্যাপার। আপনার মা বাবা দুজন তো আছেন, তো কার প্রতি আপনার মা বাবা ছোটবেলায় দুজনেই শাসন কে আছেন বেশি করতো? এবং
আর কার প্রতি বেশি আপনার শাসন দুর্বলতা বলতে ছিল? হচ্ছে, হ্যাঁ, শাসন বলতে আব্বাকে আমরা প্রচন্ড ভয় পেতাম। আমরা ২ ভাই এবং আমি হচ্ছে বড় সন্তান, ছোট ভাই আছে। তো আব্বাকে প্রচন্ড রকমের ভয় পাইতাম। আর ওই যে বললাম তো ছোটবেলা থেকে মানে একটা নিয়মের মধ্যে ছিল। মানে পুরো একটা ধর্মীয় একটা গণ্ডির মধ্য দিয়ে বড় হওয়া। সো যেখানে আ মানে সংস্কৃত মনা বা সংস্কৃতি টাইপের যে কাজগুলো আছে সেগুলো করা বলতে গেলে একদমই মানে প্রায় একদমই নিষিদ্ধ নিষিদ্ধ ছিল। ছিল। হ্যাঁ, একদম একদমই নিষিদ্ধ নিষিদ্ধ ছিল। ছিল। প্রায় এরকম, আহ, প্রায় এরকম। তো এর মধ্যে তারপরও দিয়ে আসলে হতো কি, বৃক্ষ বৃক্ষ থাকলে ফুল ফুটবেই, ফুল ফুটে ওঠে। যারা সবুজ ভালোবাসে তারা বিকশিত হবেই। সেটা যত দুর্গম অবস্থায় থাকুক বা দুর্ভেদ্য অবস্থায় থাকুক, বীজ সেটা তো থাকলে অঙ্কুরিত হবে। অবশ্যই। কারণ তারই আহ, প্রস্ফুটন বোধহয় মানুষের, আমরা দেখতে পাই মিজান রহমানের ভেতরে। হ্যাঁ, মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে যে বেড়ে ওঠা, হ্যাঁ, ওই বেড়ে ওঠাটা আসলে আমার মনে হয় যে প্রকৃতি বা ফ্যামিলি বলেন, ফ্যামিলি যেটা আমি মনে করি একটা সামাজিক একটা কি বলে একটা সংগঠন, হ্যাঁ, একটা মানুষকে শৈশব থেকে তাড়না করে। তাছাড়া মানে খুব একটা যে প্রভাব, মানে নিশ্চয়ই অনেক বড় প্রভাব আছে। তারপরেও আমার মনে হয় না যে এই বড় প্রভাবটা মানুষের স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠা, মানে মন যেটা চায়, হ্যাঁ, এটা আমার মনে হয় না এটা আটকায় রাখতে পারে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আব্বাকে বেশি ভয় পেতাম, মানে এখনো। মানে সবকিছু তার সঙ্গে শেয়ার করা যায় না বা সবকিছু বলা যায় না। আর মায়ের সঙ্গে সবকিছু বলা যাচ্ছে এই মুহূর্তে। দেখা যাচ্ছে যে যখন যেটা লাগতেছে বা সিরিয়াস কোনো ব্যাপার বা সবকিছু আমরা হচ্ছে মায়ের সঙ্গে শেয়ার করছি, ঠিক এরকমটা এখনো। মিজান, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো। বলুন। আচ্ছা, তো যাই হোক, আমরা শৈশবের স্মৃতিচারণ শুনে আসলাম, বাবা মার প্রতি প্রেম শুনে আসলাম। তো যাই হোক, এরকম যেহেতু ধরা বাঁধা একটা জায়গায় বা একটা গণ্ডির ভিতরে বড় হয়েছেন, যেখানে আসলে কি বলে, শিল্প সাহিত্য বা সংস্কৃতি চর্চাটাই একদম নিষিদ্ধ একটা ব্যাপার ছিল, সেখান থেকে কিভাবে এই একদমই প্রেমটা, নিষিদ্ধ না এই এখানে। ঘোরটা, মানে হ্যাঁ, একটু এখানে মোটামুটি ধরনের নিষিদ্ধ ছিল। তো কিভাবে এটা আর কি শুরু হলো, এই যে কবিতার প্রতি প্রেম, বা আপনি হয়তো কবিতার প্রতি গানের প্রতিও নিয়ে প্রেম আছে, আসবো। কিভাবে শুরু হলো? একটু একটু ধীরে ধীরে আসি। সেটা হচ্ছে মানে সংস্কৃতির প্রতি এমনটা আহ ইয়ে ছিল যে নিষিদ্ধ ছিল ঠিক এরকমটাও না আসলে। আগে দেখা যেত আমি ইসলামী গান গাইতাম, ওইগুলোতে ধরেন যে মানে খুব বেশি পরিমাণ সাপোর্ট আছে, এগুলো গাওয়া যাবে। হুম। তো কথা হচ্ছে সুর তো সুরই আসলে, গভীর কথা বলতে চাচ্ছি না এভাবে। তো কথা হচ্ছে তখন ইসলামী গান গাওয়া হতো, ওইগুলোতে সাপোর্ট পেতাম। হুম। মানে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন হয়তো বা। শৈশবটা আসলে এভাবে কাটছিল। আর এটা একদম ছোট কথা বললাম, মানে ধরেন যে একদম প্রাথমিক পর্যায়ের কথা বলছিলাম যে আহ ক্লাস 1 থেকে 5 এটুকুর কথা বললাম। এটুকু। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, তো মানে কিভাবে আর কি, এখন আমরা ওই প্রশ্নেই আবার থাকি যে কিভাবে শুরু হলো কবিতার প্রেমটা? আচ্ছা। কবিতা প্রেম বলতে হচ্ছে এটা অনেক অনেক এটা কি অনেক বড় কৈশোরে একটা এসে, কাহিনী। বড় অনেক বড় কাহিনী। বিষয় আমরা একটু ছোট করে আমরা সারাংশটা শুনি, যে এটা কি কৈশোরে এসে শুরু হলো, যে কোনো কবিতা পড়ে, মানে কিভাবে এরকম, মানে এই কবিতা ফুল কিভাবে বিকশিত হলো? আচ্ছা। কবিতা প্রেমটা সেটা হচ্ছে মানে বেশ 2011 সালের কথা, বেশি না, 9-10 বছরের মতো হবে। তার আগে কখনোই লেখা হয়নি বা চেষ্টা করা হয়নি। মানে 9-10 বছরের কথা বললাম এজন্য, মানে এরকম না যে আমার বয়স হয়তো আরো অনেক বেশি হবে। কারণ 9-10 বছর আগে ক্লাস 9-এ পড়তাম, এরকমটা। তো ওইটা হচ্ছে আপনার 2011 সালে, তখন ক্লাস 9-এ পড়তাম। তো আমাদের হচ্ছে মানে ওই যে বললাম পরিবার থেকে একটা বাধা ধরা নিয়মের মধ্যে ছিল, মানে পড়াশোনা ছাড়া, হ্যাঁ, পড়াশোনা ছাড়া কিছুই মাথার মধ্যে দেয়া হতো না, বুঝতে দেয়া হতো না, কোনো কিছুই না। মানে সবসময় মানে এটা বোঝাতে দেয়া হয়েছিল যে মানুষের জন্মটা হয় একাডেমিক ভাবে পড়াশোনা করার জন্য, ঠিক এরকমটা আসলে। আর তাই কবিতা মানুষের প্রেমটা জন্ম হয় হচ্ছে, হ্যাঁ, 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 বলুন, বলুন, না, বলুন, বলুন। তখন তখন মানে শিশু মনে যে ভাবনাগুলো আসতো, শিশু মনে যে চিন্তাগুলো আসতো, তখন মনে হতো যে আসলে এরকম। হ্যাঁ, তখন তখন আমরা ভাবতাম যে এই যে যারা ঘুরে বেড়াচ্ছে বা অনেক বড়, হুম, বাবারা শাসন করছে, তো তখন আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তে আমি যদি বাবা হতে পারতাম। তো দেখা যাচ্ছে যে বাবা বসে আছে, আমরা পড়াশোনা করতেছি।
তখন মনে হতো, পড়াশোনা করতে মনে হতো, ইস আমি যদি মানে এই অবস্থায় বাবার ক্যারেক্টারটা প্লে করতাম, কত শান্তিতে বসে থাকতাম। মানে ঠিক এরকম একটা ব্যাপার। আর কবিতার আচ্ছা। নিয়ে যেটা আসলো সেই কথায় যাই আমি। ওইটা হচ্ছে ক্লাস 9 এর 2011 সালের কথা। তো তখন হচ্ছে এলাকাতে একটা বড় ভাই ছিল আমাদের। সো এলাকাতে ওই আ বড় ভাই আবার পড়াতো, টিউশন পড়াতো। তো আমি আমার এক বন্ধু ২ জনে মিলে আমার মানে অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। তো তার কাছে গিয়ে পড়তাম। মানে সময় কাটাতাম। মানে ব্যাপার হচ্ছে কি দুপুরে যাইতাম আমরা ২টা-৩টার দিকে গিয়ে তার সাথে বসে থাকতাম, গল্প করতাম বা ২-১ টা পড়াশোনা করতাম কিছু। আ তারপর বিকেল বেলা তার সাথেই খেলতাম। সো এরকমটা ছিল। মানে পরিবার থেকে সাপোর্ট দেয়া হচ্ছিল যে সে ভালো, তার ছোট থেকে ভালো রেজাল্ট। তার সঙ্গে মিশলে বা থাকলে মানে খুব ভালো হবে এরকমটা আরকি। তো সে মানে সেও তখন বেশি বড় না। তখন সে আ ইন্টারমিডিয়েটে পড়তো মোস্ট প্রবাবলি। তো তখন আবার সে কবিতা লিখতো। তো আমরা যখন সেখানে পড়তে যেতাম বা ঘুরতে যেতাম, তখন সে করতো কি ওই কবিতাটা আমাদের শোনাতো। যে দেখো আমি এটা আজকে লিখছি আমি এটা। বা আমি এটা গতকাল লিখছি। তো এভাবে শোনাতো। তো এবার কবিতা শোনাতো আমি শুনতাম, আমরা শুনতাম। তখন হচ্ছে আমাদের থানারই লোকাল একটা সাপ্তাহিক পত্রিকা এখনো চলছে। আমাদের মাননীয় পৌর মেয়র যিনি উনি হচ্ছেন সম্পাদক। এখনো চলছে পত্রিকাটা। তো এইটা ওই পত্রিকার সেটা আবার প্রতিষ্ঠার ১ম বছর। হুম? তখন সেই কবিতা মানে পত্রিকাটা চলে, স্কুলে চলে। আমরা স্কুলে টিফিনের ফাঁকে বা দেখি হকার এসে পত্রিকা দিয়ে যাচ্ছে। বা আমাদের লোকাল একটা পত্রিকা, মানে আমাদের উপজেলার মধ্যে ইউনিয়নের সংবাদ। তখন আমরা পড়তাম। মানে খুব ভালো লাগতো পড়তাম। তো তখন ওইখানে একটা কলাম ছিল যে ছোটদের পাতা, মানে কবিতার পাতা। তো এই যে এই কলামগুলোতে হতো কি মানে আশেপাশের মানে যে ছেলেপেলেগুলো লিখতো তাদের কবিতাগুলো ছাপা হতো। তো এই সময় ওই ভাইটা একদিন সেই পত্রিকাটা আমাকে দেখালো। দেখানোর পর বলল যে, "এই যে দেখো আমার আমার লেখা কবিতা।" তো এটা দেখে তো মানে অবাক, কি ব্যাপার? মানে এরকম মানে কবিতা তো আমরা পড়ি হচ্ছে বইয়ে একদম মুদ্রণ আকারে, একদম প্রিন্ট আকারে। তো এটা আপনার লেখা, আমি তো এটা গতকাল দেখলাম হচ্ছে আপনার খাতায়, ডায়েরিতে দেখলাম, পড়লাম। সেটা একদম টাইপিং অবস্থায়, তাও আবার পত্রিকাতে আপনার নাম সহ। ওইটা দেখে আমি তখন বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পর মনে হলো না আমাকে এটা করতে হবে। মানে আমার এটা দরকার। মানে আমিও লিখবো। তো তখন সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমি জীবনের ১ম যে লেখাটা লিখেছি সেটা কবিতা বলা যাবে কিনা, মানে কবিতা না, মানে ৮-১০ লাইনের ছন্দ টাইপের কিছু একটা, পদ্য টাইপের কিছু একটা। তো আমার জীবনের ১ম লেখাটাই প্রকাশিত হয়েছে। আম তারপরে হচ্ছে ১ম লিখলাম। একদম খাতায় কাটা ছেঁড়া সহ কোনমতে একটা ছন্দ বানালাম। যে তখন মানে মেইন যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে আমার কবিতাটা ছাপা হবে। পত্রিকায় ছাপা হবে। এটা দেখে আমার ভালো লাগবে। এইটা। এই তাড়না থেকে লেখা। তো তখন লিখলাম, একটা কবিতা লিখলাম। নামটা মনে নাই। কারণ হচ্ছে অনেকগুলো কবিতা আমি বাদ দিয়ে দিছি। কারণ হচ্ছে অনেকগুলো ছিল। আমার নিজের কাছে মনে হয়েছে না এটা কেমন মানে শিশুতোষ, একদম ছেলে মানুষই। তো আ মানে বেশ কিছু ছন্দ টাইপের। ৮ কি ১০ লাইন এরকম হবে। রোমান্টিক টাইপের। মানে ১ম আসলে ব্যাপার হচ্ছে কি ১ম মানে সেই জীবনের সময় ১ম যেটা হয় সব সেটা আমার খুব কবিতা বা লেখা হয়। সৃষ্টিকর্ম একটু আলতো, আলতোই হয়। আ এটা স্বাভাবিক ব্যাপার। একটু সহজ সাবলীল হয়। যেটা পরবর্তীতে মনে হয় তো যে কি হলো? আ ওটা কি লিখেছিলাম সেটা দেখে আমি অনেক সময় হাসিও লিখলাম, পায়। লেখানোর পর তো ওই যে পত্রিকা যে বললাম সে পত্রিকা অফিসের কাছে আমরা তখন প্রাইভেট পড়তাম। ক্লাস 9 এ। তো তখন আমি বললাম কি যে আ তখন আসলে ওই যে পত্রিকার একটা লিখলাম না? ওইটা আমি একটা খামে করে করলাম কি আমি সে অফিসে গিয়ে ওটা জমা দিলাম লেখাটা। ছোটদের মানে ছোটদের পাতা বিভাগে ছাপানোর জন্য। তো তারপরে ওটা আবার রবিবার করে বের হতো। প্রত্যেক সপ্তাহে রবিবার করে বের হতো। পরের সপ্তাহের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। মানে কবি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি। আমি বলুন। তো আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি মিউট করে রেখেছিলাম। এখন বোধহয় এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, 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 আচ্ছা। তো সেই হ্যাঁ, সময় বলুন। সে কবিতাটা আমি পাঠালাম। তো পরের সপ্তাহে যখন আমি দেখলাম যে কবিতাটা ছাপা হয়েছে, আমার নাম সহ, আমার স্কুলের নাম, আমার শ্রেণীর নাম। এইটা দেখে মানে এটা দেখে একদম মানে আমি বলতে পারছি না এটা মানে কিভাবে প্রকাশ করতে হয়। তখন আমি সেটা নিয়ে গিয়ে আগে ওই ভাইকে দেখালাম। ভাই দেখছেন এটা আমার কবিতা, ছাপানো হয়েছে। সে সঙ্গে তার কবিতা আবার ছাপা হয়নি। তিনিও জমা দিয়েছিলেন। তো এই যে তখন একটা মানে লোভ, একটা নেশার মতো হয়ে গেল। তখন মনে হলো যে সামনের রবিবারের জন্য আমাকে এর চাইতে ভালো একটা কিছু দিতে হবে।
সামনের রবিবারের জন্য আবার লেখা শুরু করলাম। 10 থেকে 12 লাইনের মতো একটা লিখলাম, সেটা ছাপা হলো। তারপরের সপ্তাহ এবার এভাবে এভাবে চলতেছিল। এভাবে চলার পর সে পত্রিকাটা তো বললাম তো আমাদের স্কুলে আসতো, স্যারেরা পড়তো আর বন্ধুরা পড়তো। তখন সবাই জানতো যে আমি লিখি। তখন আমার একটা ভালো লাগতো বা আমার লেখা হচ্ছে, বা স্যারেরা তখন উৎসাহ দিত যে তুমি লেখো বা লেখাগুলো ভালো হচ্ছে, মানে আরো যারা লিখতো তাদের চেয়ে ভালো হচ্ছে। তখন একটা উৎসাহ পাইতাম। তখন ততক্ষণে এই খবরটা আবার আমার বাসায় চলে গেছে যে আমি আসলে পড়াশোনা বাদ দিয়ে এগুলো করে বেড়াচ্ছি, কবিতা লিখে বেড়াচ্ছি। তারপরে আবার বাইরের যে বই, মানে নন একাডেমিক যে বই, শরৎচন্দ্রের উপন্যাসগুলো তখন থেকে একটু টেক্সট বুকের মধ্যে মানে লুকায় লুকায় পড়তাম। তো এই জিনিসগুলো ধরা খেলাম বাসায় যে আমি আসলে পড়াশোনা করি না, এর মধ্যে এগুলো করি। তারপরে মোটামুটি একটু জানতে শুরু করলো যে মানে লেখা ছাপা হচ্ছে, তার মানে আমি পড়াশোনাতে মন দিচ্ছি না। তো মন মানে না দিয়ে বরং তো এই সাহিত্য যে কর্মে আরো বেশি এইভাবে মনোযোগ হলো কি দিচ্ছি। আমার রেজাল্টটা একটু খারাপ হতে শুরু করলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এইখানে অনেক বড় একটা গ্যাপ ছিল। তো তারপরে এই যে গালি-টালি বকা খেয়ে আবার পড়াশোনায় মনোযোগ না, এটা এটা খুবই খারাপ কাজ। এগুলো করা যাবে না। কবিতা লিখে কেউ ভাত পায় না। হ্যাঁ? কবিতা লিখে কিছু হয় না। মানে সবচাইতে আগে যেটা দরকার সেটা হচ্ছে আ ভালো কিছু একটা করতে হবে। একদম একাডেমিক্যালি কিছু একটা করতে হবে। তারপরে এগুলো। তো এইরকম একটা ব্যাপার থেকে শুরু হচ্ছিল। তারপর অনেকটা গ্যাপ, মানে পুরো হচ্ছে আপনার ২ থেকে ৩ বছরের মতো কোনো লেখা হয়নি আর। ওই যে ৮-১০ টা কবিতার কথা বলছিলাম, যে ৮-১০ টা ছাপা হয়েছিল ওগুলো আ নিজে, নিজে পড়তাম। তখন একটা রাগ জন্মাতো যে না আসলে লেখা ঠিক না। এভাবে সবাই বলবে, তো এভাবে আমি লিখব না। তো তারপর থেকে মোস্ট প্রবাবলি ৩ বছরের মতো কোনো কিছুই লিখিনি একদম তখন। তো শুরুটা আসলে এরকম। তারপরে আচ্ছা। এই যে ফেসবুকে হচ্ছে বিভিন্ন যে গ্রুপ গুলো আছে কবিতা লেখার জন্য, আপনি নিশ্চয়ই জানেন। হুম, তো হুম, হুম, হুম। বাংলাদেশ কবি সংঘের কথা বলতেই হয়। এটা একদমই আ অনস্বীকার্য, এটা স্বীকার করা। কারণ হচ্ছে হ্যাঁ, বা আমি দেখেন বলি ওই সময় কবি সংঘের ফেসবুকে আমি একটু যুক্ত করি। কবি সংঘের প্রতীক রানা সম্ভবত আছেই, মন্তব্য করেছে আমি শুভ আপনার কথা কামনা রইল শুনতে পাচ্ছি কবিদের। আমার আমার কথা শোনা যাচ্ছে না? না। আপনি হ্যালো? হচ্ছে হেডফোনটা একটু খুললে ভালো হয়। আমি কথা শুনতে পাচ্ছি না। আমি হেডফোনে আমার কোনটাই সমস্যা নাই। আপনার ওখানে শোনায় কোনো সমস্যা হচ্ছে। মানে আমি তো এভাবে রেগুলার প্রোগ্রাম করি, সমস্যা হয় না। আপনি বোধহয় হেডফোন লাগালে শুনতে পাবেন। সম্ভবত হেডফোন লাগালে শুনতে পাবেন আপনার আমাকে। কথা শুনতে পাচ্ছি না কবি। আচ্ছা, এবার আমার কথা আচ্ছা, আপনি এবার শোনা একটু চেক করে নেন। হ্যাঁ, আমি চেক করা আছি। আমি বলি আপনি হেডফোন লাগালে আমাকে শুনতে পাবেন। এবার শুনতে পাচ্ছেন আমাকে? একটু চেক করে নিন। আমি একদমই কথা শুনতে পাচ্ছি না। আমি বলি আমি আপনাকে আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন না, এটা আপনার সাউন্ডে শোনায় কোনো ঝামেলা আছে? তো যাই হোক, শুধুই দর্শক বোধহয় আমাদের আজকের অতিথি কবি মিজান রহমান বোধহয় একটু যান্ত্রিক গোলযোগে যোগে ফেঁসে গেছে, সম্ভবত চলে আসবে। আমরা একটু দেখে আসি, আমরা মন্তব্যে চোখ বুলিয়ে আসি। দেখছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আসাদুল ইসলাম মনির, লিখেছে দেখছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাকে এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে কবি, এবার ঠিক আছে। আচ্ছা, ওটা আপনার ওখানেই সমস্যা ছিল। যাই হোক, আমি একটু মন্তব্য দেখে আসি, যেহেতু ফাঁকা পেলাম, পড়াই শুরু করেছিলাম। আসাদুল ইসলাম মনির লিখেছে দেখছি। মনির আরো লিখেছে জয় গুরু মিজান স্যার, সম্ভবত আপনার কোনো স্টুডেন্ট হবে, ছাত্র হবে। পথিক আসাদুল রানা ইসলাম লিখেছে মনির শুভকামনা। কাছের একজন হ্যাঁ, হ্যাঁ। বন্ধু, অনেক কবিতা প্রিয় একটা মানুষ। আচ্ছা, আচ্ছা। পথিক রানা লিখেছে শুভ কামনা রইল কবিদের। মনির আরো লিখেছে অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইল। মনির আরো ভালোবাসা জানিয়েছে, ভালোবাসা চিরন্তন নিরন্তর। ভালোবাসা রইল। আপনারা যারা যুক্ত হয়েছেন আশা করি প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকবেন। লাইভটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমরা আছি আজকে কবি, উদীয়মান তরুণ কবি লেখক মিজান রহমানের সাথে। তো যাই হোক, পথিক রানা আরো লিখেছে আমরা দুজনকেই শুনছি। ধন্যবাদ পথিক রানা, আপনাদের এটা ভালোবাসা। যাই হোক, যে কবি সংঘের কথা বলছিলেন, পথিক রানা চলে এসেছেন, কবি সংঘের প্রতিষ্ঠাতা। যাই হোক, আমরা জি, মিজানের সাথে জি। আরো একটু আমি আলোচনার ভিতরে ঢুকবো। আমরা কবিতা নিয়ে। বলি এই যে পুরো জার্নিতে, হ্যাঁ, হ্যাঁ। পুরো জার্নিটাতে আসলে পথিক রানার যে অবদানটা, হুম,
এটা নিয়ে আমি কথা হুম। বলতে চাই। আহ, আচ্ছা, অবশ্যই বলুন, 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 আমরা শুনবো, আমরা শুনবো। কৃতজ্ঞতা খুবই আপনার প্রতি, অনেক কৃতজ্ঞতা। আচ্ছা, তো যাই হোক, আমরা যেহেতু প্রথমে মিজান রহমানের আজকের অতিথি, কবি, একজন একজন কবির শৈশব শুনলাম। তার বাড়ার বা সময়ে বোধহয় কবির একটু নেট প্রবলেম হচ্ছে, একটু নেটে ঝামেলা করছে, সে কারণে সে বারবার আসছে এবং যাচ্ছে। সম্ভবত আবার যুক্ত হবে। তো যাই হোক, আপনারা যারা আছেন আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনারা যে যুক্ত হচ্ছেন এটা দেখে খুবই ভালো লাগছে। আমাদের সাথে মিজান আবার যুক্ত হয়েছে, তাকে একটু নিয়ে নিচ্ছি। আহ, হ্যাঁ মিজান, আপনার ওখানে কি নেট সমস্যা হচ্ছে নাকি আপনার ফোন আসছে? ফোন আসছে, আমার আমার মনে হচ্ছে যে ইচ্ছে করে এরকমটা করা হচ্ছে। এটা একদমই ঠিক না। আহ, আচ্ছা, যাই কারণ হোক, আমি যারা দেখছেন বারবার করে আশা বলছিলাম। করি, হ্যাঁ, হ্যাঁ, যারা দেখছেন আশা করি বন্ধু মহলের হলে দুষ্টুমিটা আমরা পরে করব। হুম, হুম। যেহেতু আমরা একটা আয়োজনে এসেছি, আমাদের সাথে আরো যুক্ত হয়েছে ফারহানা নিমগ্ন দুপুর। শুভেচ্ছা কবি মিজান রহমানকে। ধন্যবাদ কবি, আমাকে গত পর্বে তার থাকার কথা ছিল, যাই হোক আমরা আহ, একটু অসুস্থতার কারণে থাকতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আবার ফারহানা নিমগ্ন দুপুর, প্রতিক্রানা সকলেই আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হবেন এবং তাদেরকে নিয়ে অনেক স্মৃতিচারণ, কবিতা থাকবে। আমরা চলে যাচ্ছি আবার মিজান রহমানের কাছে। মিজান রহমান, আমরা এতক্ষণ খুবই একটু গম্ভীর আলোচনায় ছিলাম, বা গম্ভীর না, মজার ছিল। আমরা একটু মজার আলোচনা করতে চাই, যে বিষয়টা নিয়ে সবার একটু আগ্রহ থাকে। না, আমারও আগ্রহ আছে, না, আর আশা করি আরেকটা শ্রোতা দর্শক আরেকটা যারা। কথা একদম, আরেকটা কথা একটু হুম, বলতে হবে। সেটা হচ্ছে ওই হুম, যে বললাম বলুন। যে 2 থেকে 3 বছর যে একদম গ্যাপ গেল, তারপরে হলো কি এই যে ফেসবুকে তখন আহ, অনেকগুলো গ্রুপ দেখতে পেলাম এরকম। বাংলাদেশ কবি সংঘ মনে হচ্ছে 16, না 2016 হবে মনে হয়। তো এরকম 15-16 দিকে বেশ কয়েকটা গ্রুপ দেখতে পেলাম, তো তখন আস্তে আস্তে লেখা শুরু করলাম ওখানে। তারপরে হুট করে হচ্ছে কবি প্রতিক্রিয়া জানালেন, তারপরে তো আপনার সঙ্গে পরিচয় দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে। তো ওইখান থেকে আসার হ্যাঁ, পর আমার মনে হলো তার আগে লেখালেখি একদমই অফ ছিল, টোটালি অফ। ওখান থেকে আসার পর আমার মনে হয়েছিল যে আমার লেখা দরকার। তারপর থেকে একদম দায় মনে করে আহ, লিখে যাচ্ছি, মানে একদম আহ, যে জিনিসগুলো দেখা, কাছের যে জিনিসগুলো, সেগুলো একটু ঘুরে ফিরে সোজা করে না, অবশ্যই, যেটুকু পারি। অবশ্যই লিখতে হবে, লিখতে হবে, অনবরত লিখতে হবে, লিখতে হবে এবং লিখতে হবে। যাই হোক, আমরা কবি মিজান রহমানের সাথে তার স্মৃতিচারণায় ছিলাম এতক্ষণ, এবং তার কবিতা প্রেমও শুনে আসলাম। আমরা এবার একটু মজার টপিকে যাব। আমার যেরকম আগ্রহ আছে, আশা করি শ্রোতা দর্শকদেরও প্রচন্ড আগ্রহ আছে আজকের অতিথি মিজান রহমানের প্রথম প্রেম সম্বন্ধে শুনতে চাই। সেটা একতরফা, দুই তরফা, যে কোনো কিছু হতে পারে, কিংবা ক্রাশও হতে পারে। প্রথম প্রেম সম্বন্ধে শুনতে চাই আমরা। প্রথম প্রেম বলতে তো কোনো কিছু হয় না, সেটা জানেন, মানে যখন যে প্রেমটা থাকে সেটাই প্রথম, আমি বলি, ওটাই শেষ। প্রেম আসলে একটা সার্বিক বিষয়। এভাবে বললে ঠিক আইডেন্টিফাই করা কষ্টকর হয়ে যাবে। আর নর একদম। নারীর যে কপোত কপোতির প্রেম, আমি সেটাই বোঝাতে চেয়েছি, যে কপোত কপোতির প্রেম প্রথম কখন শুরু হলো, বা কাউকে ভালো লেগেছিল কিনা, সেটা একতরফা, দুই তরফা, যেটাই হোক, আমরা একটু শুনতে চাই। না, একতরফা একটা শুরু হয়েছিল, বাট তখন ওই যে আহ, একটা জিনিস তো বললাম আমি ছোট থেকে, যে মানে ফ্যামিলির মানে ধর্মীয় একটা গণ্ডির মধ্যে বড় হওয়া, তো সেখানে এমন ব্যাপার ছিল যে একটা মেয়ের দিকে তাকানো এটা ছিল আজন্ম পাপ, হ্যাঁ। তো এটা মানে কথাও বলা যাবে না। আর স্বভাবতই আমি একদমই মানে প্রচন্ড টাইপের লাজুক, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে মেয়েদের সাথে তাকানো দূরের কথা, মানে কথাই বলতে পারছি না বা কথা বলছি না, এরকম টাইপের। তো এইটা প্রথম বলতে আসলে ক্লাস 6-এ তখন মনে হয়। তখন 6-এ হচ্ছে এমনিতেই ভালো লাগতো, মানে দেখতাম ভালো লাগতো, এটা প্রেম কিনা জানি না। আর সে মনে হয় এখনো আমার ফ্রেন্ড লিস্টে আছে, বাট কখনো বলা হয়নি, সেও জানে না। আহ, তখন ভালো লাগতো, তারপরে দেখা গেল 2-3 আচ্ছা। বছর পর আবার ভালো লাগতেছে, হয়তো বা অন্য কাউকে। তো তারপরে দেখা যাচ্ছে বা অন্য কেউ, হ্যাঁ। তো তখন আবার দেখা যাচ্ছে আবার অন্য কেউ জোর করে ভালো লাগাচ্ছে, কেউ ভালো আচ্ছা, লাগাচ্ছে আচ্ছা। কাকে ভালো লাগছে। So, এর মধ্যে দিয়ে আসলে ঘোর-প্যাচের মধ্যে দিয়ে আসলে চলে যাওয়া। হ্যাঁ, একটা ঘোরে প্রেম, আসলে এরকম ঘুরতেই থাকে, প্রেম হচ্ছে ঘুরতে থাকে, ভো ভো করে ঘুরে। তো যাই হোক, আমার এটা প্রেম বলতে ব্যাপার না এই তো। যে দুই তরফা এই যে কি কখনো চট্টগ্রাম সবকিছু। মানে এই এই এত দূর বা এতটা বয়স পর্যন্ত এসে এই যে যৌবনে পদার্পণ করলেন, তো এর ভেতরে কি দুই তরফা প্রেম কখনোই হয়নি? দুই তরফা হয়েছে, মানে বললাম তো একতরফা আমার সাথে, আমার পুরো লাইফে একতরফা কখনোই হয়নি। তো আমি যেটা বলেছি সেটা আহ, আহ, জোর করে হোক বা আমি আমন্ত্রণ জানিয়েছি, সেটা
সাদরে গ্রহণ করা হয়েছে এরকমের। So, আচ্ছা, একতরফা না সেটা একতরফা আমন্ত্রণ জানাতেই পারে, একজন জানালেই হয়। হ্যাঁ বলুন। তো একতরফা কখনোই হয়নি। আসলে এই যে মানে চক্রাকারে মানে ভালো লাগা বা পছন্দের জিনিস, পছন্দের বস্তু সবকিছুর মধ্যে দিয়ে আসলে এইভাবে চলতেছিল। আচ্ছা যাই হোক, দুই তরফা কবির ভালো। হ্যাঁ বলুন বলুন। মানে সবকিছু দুই তরফা ছিল। একতরফার আচ্ছা এক্সপেরিয়েন্স ওইভাবে আমার এখনো অভিজ্ঞতা নাই যে একতরফা মানে আমার কাউকে ভালো লাগতেছে তাকে বলতে পারছি না, এরকম না। দেখা যাচ্ছে না মানে এখন একদম এ- কোইন্সিডেন্টলি আমার যাকে ভালো লাগতেছে তারও আমাকে ভালো লাগতেছে, এই টাইপের হয়ে গেছে। বুঝেছি বুঝেছি। না এখন বা ভালো লাগছে, তার ভিতরেও থাকে না একটা উজ্জ্বল নক্ষত্র থাকে না, যে 5টা বা 10টা নক্ষত্রের ভিতরে একটা উজ্জ্বল ব্যাপার থাকে, যে যেটা বেশি দাগ কাটে, যেটা হ্যাঁ তা বেশি তো টানে। অবশ্যই। উজ্জ্বল নক্ষত্র বলতে ছিল একটা, ওই সময় আসলে ইন্টারমিডিয়েট টাইপ, হ্যাঁ স্কুল থেকে ইন্টারমিডিয়েট টাইপ। ওই সময়ে যে বললাম রেজাল্ট যখন ড্রপ হতে শুরু করে তখন ফ্যামিলি থেকে প্রেশার, তখন দেখা যাচ্ছে যে যে জিনিসটার আসলে ফিউচার হয় না বা ফিউচার হচ্ছে না, সেটা একটা শান্তি চুক্তি, মানে শান্তি চুক্তি বলতে একদম শান্তিপূর্ণ ভাবে দুইজন বের হয়ে আসে, এরকম আচ্ছা, এরকমটা। তো যাই যাই হোক, আমরা প্রেম সম্বন্ধে মোটামুটি শুনলাম। আমরা কবির যেহেতু ভালো লাগা খারাপ লাগাতে আছে, আর একটু ভালো লাগা শুনে আসি। কবির 5জন ভালো লাগার কবি, মানে টপ 5 নাম শুনতে চাই। পাঁচজন ভালো লাগার কবি বলতে তো আসলে পাঁচজন এইভাবে বলা যায় না, পাঁচজন আমি অনেক বলি, অনেক। আপনার শতাধিক 200 300 হতে পারে, তার ভিতর থেকে যে 5জনকে আর কি বেশি ভালো লাগে সেরকম আমরা শুনি। আহ, প্রথমে তো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে লেখা মানে কোনো ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে, কোনো কবি কেন্দ্রিক আমার লেখা একটা কবিতা, সেটা একমাত্র তিনি। সো তাকে, ওই যে একটা কথা বললাম না যে ছোট থেকে ইসলামী গানগুলো, কাজী নজরুল ইসলামের যে গজলগুলো, মানে এই টাইপের মধ্যে বেড়ে ওঠা, তখন থেকে মননে মস্তিষ্কে ঢুকে যাওয়া যে তিনি একজন ধার্মিক মানুষ। হুম। তো তারপরে যতটা বিতর্ক আছে তার মানে কাজী নজরুলের ধর্ম নিয়ে, তো তখন থেকে এটা মনে হচ্ছিল। তো কাজী নজরুল ইসলাম একদম শুরুতে, প্রথমে রাখবো আমি তাকে। জীবনানন্দ দাশ অবশ্যই। মানে পাঁচজন তো স্পেসিফিকলি এভাবে বলা যাবে না। তারপরে হচ্ছে হুমায়ুন আজাদ তো অবশ্যই। হ্যাঁ, হুমায়ুন আজাদ দুজন হয়েছে, তিনজন, তিনজন হলো আর দুজন, মাত্র আর দুজন কবি পেরে যাবেন, জাস্ট আর দুজনের নাম বলুন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার ভালো লাগে, আমি পড়ি তার বাহ, বর্ণনা খুব ভালো লাগে, একদম শান্ত। 4জন, আরেকজন হলেই 5জন পুড়ে যাবে। এখন এই সময়ে এসে ব্রাত্য রায়সু বলেন, মার্জুক রাসেল বলেন, এদের লেখাগুলো মানে ভালো লাগতেছে আসলে। মানে আচ্ছা লেখন শৈলীটা আসলে। আচ্ছা, তো যাই হোক, আমরা 5জন পছন্দ পেয়ে গেলাম। আপনার 5টা পছন্দের খাবারের নাম বলেন। আহ খাবার দাবার, সবসময় মানে ফুড লাভার না, সেটা অবস্থা দেখে বুঝতে পারছেন, একদম পাতলা একটা মানুষ। তো খাবার দাবারের মধ্যে আসলে মায়ের হাতের রান্না সব সময়, সেটা যে রেসিপি হোক। আহ মায়ের ইলিশ হাতের মাছ রান্না না, ভুনা, আপনি প্রশ্নটা বোঝেন। প্রশ্নটা হচ্ছে যে কোনো 5টা মানে বুঝতে পছন্দের পারছি খাবার, সেটা চকলেট হতে পারে, কোনো একটা ভর্তা হতে পারে, কোনো একটা মাছ আচ্ছা, হতে পারে, পছন্দের এরকম। খাবার ছোট মাছের, ছোট মাছের যে কোনো ধরনের, যে কোনো ধরনের রেসিপি। ওই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ছোট মাছের যে কোনো ধরনের রেসিপি। কবি আবার চলে যাচ্ছে, জানি না, কবির ওখানে বোধহয় নেট সমস্যা। আমরা একটু মন্তব্য পড়ে আসি। দেখছি, লিখেছেন পথিক রানা, লিখছেন নির্দিষ্ট প্রেমে আমাদের কবি বন্দী না হোক। অবশ্যই নির্দিষ্ট প্রেমে বন্দী হবে না, সে ছড়িয়ে যাবে। আমি মন্তব্য পড়ছিলাম, আপনাকে হারিয়ে ফেলে একটু মন্তব্য দেখে আসি। আচ্ছা, পথিক রানা, আমার পথিক ওই রানা ওই যে লিখেছে বললাম তো, আমার আমার কারেকশনের সমস্যা না, আমার বারবার ফোন আসতেছিল বারবার। হ্যাঁ। আচ্ছা বুঝেছি। যাই হোক, তো পথিক রানা লিখেছেন নির্দিষ্ট প্রেমে আমাদের কবি বন্দী হোক, বন্দী না হোক। আচ্ছা, হবে না অবশ্যই। আসাদুল ইসলাম উনি তো মনির লিখেছে অবশ্যই, কবিরা কখনো অবশ্যই সর্বজন নির্দিষ্ট প্রেমে নির্দিষ্ট ভাবে আটকা নেন। থাকে না। হ্যাঁ অবশ্যই। রিনা রহমান লিখেছে, বাহ চমৎকার আসর। ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে লাইভটি শেয়ার করে দেবেন। আমরা আবার চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি মিজান রহমানের কাছে। তো আপনার 5টা খাবারের পছন্দের নাম জানতে চেয়েছিলাম। সেটা হচ্ছে ছোট সর্ষে মাছ, ইলিশ। হ্যাঁ আমি সরষে ইলিশ বলি, দুটো। মানে ইলিশ খিচুড়ি টাইপের, মানে খিচুড়ি ইলিশ যেটা,
হ্যাঁ, ছোট হ্যাঁ, হ্যাঁ। মাছের যেটা বললাম, ছোট মাছের সব ধরনের রেসিপি। হুম? আর সেটা আচ্ছা, হুম, মানে একদম ডেফিনিটলি মায়ের হাতে রান্না হলে তো একদম। হুম। আর এটা কি মানে ড্রিঙ্কস টিঙ্কস সবকিছু মিলিয়ে? হ্যাঁ, এই আপনি পছন্দের যেকোনো খাবার হতে পারে। পছন্দের পানীয় বা খাবার তো চা কফি চকলেট দুটোই হতে পারে। একসাথে চলে। হ্যাঁ, চা কফি হ্যাঁ, দুটোই চলে। কফিটা বেশি চলে। ৪ টে হয়ে কফিটা গেছে। আরেকটা পছন্দের খাবার। কোনো চকলেট পছন্দ, আইসক্রিম? না, চকলেট আইসক্রিম ওইভাবে না। তারপরে বাইরে গেলে হচ্ছে আমরা চিকেন খাচ্ছি বা বগুড়াতে হচ্ছে আপনার এটাকে চাপ বলে। হুম? হুম, বগুড়ায় হুম। বিখ্যাত এটা চাপ। তো আসলে এটা বিফ না, বিফ চাপ না। জাস্ট চিকেনটা আমার ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ৫ টা পেয়ে গেলাম কবির। এখন আমরা একদম ৩০ মিনিট পার করে ফেলেছি। ৩১ মিনিট চলছে। আমরা ৫ ১ টা ঘন্টার বেশি মানে অবশ্যই থাকবো না। একদম ডেফিনিট কিছু না। হয়তোবা আরো কিছু লাগতে পারে বা দেখা যাচ্ছে কিছুদিন পর এই ৫ টা না, না, অপ্রিয় আমি হয়ে বলি আরে ৫ টা না ৫০ টা ১০০ টাও হতে পারে। সেটা ব্যাপার না। তার ভেতরে যেটা ৫ টা ভালো লাগে বেশি এরকম আরকি ভালো লাগার তালিকা। তো যাই হোক আমরা ছিলাম কবির সাথে কবির পছন্দ অপছন্দে। আবার শুরু করব। তার আগে আমরা কবি যেহেতু আজকে এসেছে, কবি কণ্ঠে কবির একটি কবিতা শুনতে চাই। কবি আমাদেরকে পাঠ করে শোনাবে। আচ্ছা। কবিতা নিয়ে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ, আমি আপনি একটু শোনাতে থাকুন, আমি আবার ফিরছি। আচ্ছা রিসেন্টলি আমি হচ্ছে একটা পান্ডুলিপি রেডি করেছি। এটা বই না, জাস্ট বই আকারে একটা পান্ডুলিপি রেডি করেছি যাতে ফ্রিতে সবার কাছে পৌঁছানো যায়। হুম? তো আমি চেষ্টা করেছি অনেকেই হয়তো বা পড়েছে, অনেকেই হয়তো বা পড়েননি। তবে আমি এটা চেষ্টা করেছি যতদূর যাওয়া যায়। পরবর্তীতে এই পান্ডুলিপিটা আসলে বই আকারে প্রকাশিত হলে হতে হতে পারে এটা সময় বা সবকিছু নিয়ে। সো আমার পছন্দের আহ, আমার লেখা কবিতাগুলোর মধ্যে বেশ কয়েকটা পছন্দ। তারপরে তার মধ্যে থেকে আমি দু একটা শোনাতে চেষ্টা করবো। Just আবৃত্তি না, আমি কখনো আবৃত্তি করি নাই। কবিতার টাইটেল হচ্ছে বৈধ সন্তান। টাইম মেশিনে আশৈশব মানুষ করেছি, সুদীর্ঘ 23 বছরের অতীত। শহরগঞ্জ গলির কুড়ে আনা আদর বক্ষে রেখে, সৃষ্টিতত্ত্বের করতলে চেপে রেখে হাত, আমাদের 34তম সঙ্গমে জন্মেছিল যে সন্তান, নাম কবিতা। মানুষের স্কুলে কবিতা বড় হয় উদ্যমে, স্বপ্নে, উৎসাহে, চিন্তায়। মানুষ হয় বিভেদের সাম্যে, জাতে, খাদ্যে, ক্ষোভে, লোভে প্রস্ফুটিত হয় চোখ। হাতুড়ি চালানো শেখায় শব্দের পিঠে, বৃদ্ধ আমি পরিশ্রমী কৃষক। ধর্মে, প্রথায়, মননে, শ্লীলতায়, কর্মে ধপাস করে পড়ে আমার বৈধতার সূচক। আমি অমানুষ, তাই কবিতাও মানুষ হয় নিশেষে। রক্তে, ঘামে, মগজে, মননে জন্মায় কীট, রেখে যায় জাত ভাত ক্ষুধার্ত আক্রোশে। শতবার আমি অমানুষ হয়ে যাই বিভেদের টুপি টিকি ক্রুশে। বিশ্বাসের সাথে অক্ষত মৈথুনে লাটে উঠে যায় আমার অধ্যয়ন, জীবিকা, সংসার, দাম্পত্য, এটিকেট, জাত, পরকাল, লঙ্কা কাণ্ড। আমি এক বকে যাওয়া শুয়োর, চেটে যাচ্ছি নিত্য অবিশ্বাসের সুডোল মাংসপিণ্ড। বাহ! আমরা চমৎকার একটি কবি কণ্ঠে কবিতা পাঠ শুনলাম। খুবই ভালো লাগলো। আমরা কবির যেহেতু কবি কণ্ঠে কবিতা পাঠ আছে, আমরা আলোচনায় যাবো আরেকটা বিষয় নিয়ে। তার আগে কবির আমি যদ্দূর জানি কবি গানও করে। তো লেখালেখির হাতও ভালো। তো তার কণ্ঠে কি একটা গান আমরা শুনতে পারি কিনা? না, এটা কিন্তু খুবই একদম বিব্রতকর প্রশ্ন। একদমই। হুম। বিব্রত না। আমি যতদূর জানি আরকি আপনি তো গান লেখেন। তো আপনার লেখা বা সুর করা গানকে আমরা একটা শুনতে পারি কিনা? আমরা যেহেতু আ আ ৩৪ গান মিনিট আসলে পার হয় কি, করছি। গান তো ওইভাবে না, গান তো দেখা যাচ্ছে যে মোটামুটি সবাই গাচ্ছে বা গুনগুন করে সবাই, পৃথিবীতে এমন কোনো মানুষ না যে গান গায় না। হ্যাঁ, আমরা তো সেই গুনগুনই শুনতে চাই। আমি বলি এটা নট অ্যাজ এ শিল্পী মিজান রহমান, এটা কবি মিজান রহমান সে গান শোনাচ্ছে। সে ওর গান তো গানই। এটা নিয়ে টেনশন নেই। না, তাইলে ঠিক আছে, হ্যাঁ, তাইলে আমরা একদম ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে আমরা আসলে বাথরুম গান সিঙ্গার বলা যাবে সমস্যা কিনা নেই। জানি না। আমরা বাথরুম এটা সিঙ্গার হচ্ছে আমরা গান করছি। আচ্ছা, হ্যাঁ, মাসখানেক আগে রাতে মানে খুব বৃষ্টি হচ্ছিল। তো আমার মনে হচ্ছিল যে ওই সময় আমি কবিতা না একটা লিখে ফেললাম গান। তো তখনই আসলে এটা গাওয়ার চেষ্টা করলাম। ফেসবুকে হয়তো পোস্ট করেছিলাম। তো আমি একটু চেষ্টা করি আসলে গানটা।
এইভাবে যাক সারাক্ষণ, চুপচাপ থাক মুঠোফোন, এইভাবে যাক সারাক্ষণ, কিছুতেই বসছে না মন, চুপচাপ থাক মুঠোফোন, এসো এলোমেলো গায়ে কিছু, ভালো লাগা ছুঁয়ে থাক, রাত জাগা পুড়ে যাক, যাই ভুলে সব অভিমান, যা কিছু পেয়ে যাক, মন থেকে ছেড়ে যাক, শব্দের ভুল অভিধান, ভালো লাগা ছুঁয়ে যাক, রাত জাগা পুড়ে যাক, যাই ভুলে সব অভিমান, যা কিছু ভুলে যাক, মন থেকে ছেড়ে যাক, শব্দের ভুল অভিধান। কবিতা তো পুরনো, জেগে আছে এখনো, বিশ্বাস নেই যে কোনো, তাই বলে কি শোনো, সত্যটা কি মানো, গান লিখবো নাকি কখনো, কখনো বা সত্য, কখনো বা মিথ্যা, কখনো বা কথোপকথন, তাই বলে কি জানো, হোক যেটা অজানা, যা কিছু বলছি এখন, এসো এলোমেলো গায়ে কিছু, ভালো লাগা ছুঁয়ে থাক, রাত জাগা পুড়ে যাক, যাই ভুলে সব অভিমান, যা কিছু পেয়ে যাক, মন থেকে ছেড়ে যাক, শব্দের ভুল অভিধান, ভালো লাগা ছুঁয়ে থাক, রাত জাগা পুড়ে যাক, যাই ভুলে সব অভিমান, যা কিছু পেয়ে যাক, মন থেকে ছুঁয়ে যাক, শব্দরা ভুল অভিধান, আজ শব্দেরা ভুলে যাক। ধন্যবাদ তানজির চমৎকার চমৎকার গান শুনলাম আমরা। তার আগে বলে নিতে চাই, কেউ মিজান রহমানকে এখন আর কেউ শ্রোতা দর্শকরা, আমি যেমন মেনে নেব না, শ্রোতা দর্শকরাও মেনে নেবে না এজ এ বাথরুম সিঙ্গার, বরং আমাকে বলা যেতে পারে। অলরেডি প্রতিক্রিয়া বলেছে বাহ, সে তো বিস্ময় বোধক চিহ্ন দিয়েছে, তার মানে বেশ ভালো হয়েছে, শ্রোতা দর্শকরা প্রচন্ড পছন্দ করছে। ধন্যবাদ মিজান রহমানের চমৎকার নিজের লেখা সুর করা একটা গান শুনলাম গিটারে। আমাকে এটুকুতে জাস্ট মানে গায়কিতে আমি কিছু বলতে পারবো না, গায়কির গজ জানি আমি, নিজের লেখা শুনতে এটুকু মানে গুনগুন করে গাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কবি কণ্ঠে কবিতা পাঠ শুনলাম, তার লেখা গানও আমরা শুনলাম। আমরা বোধহয় কবির কাছে এখন আমাদের এই আজকের যে অনুষ্ঠান চিন্তার নাভি, তো চিন্তার নাভির মূল যে প্রশ্নটা থাকে, ছোট প্রশ্ন, এখন আপনিও উত্তর দেবেন, একদম সারাংশটা বলবেন আপনার এই যে জীবন তো আপনি অতিবাহিত করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে, যে কি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আলাদা আলাদা দর্শন থাকে, কিছু দর্শনের উপরে প্রত্যেকটা মানুষ চলে, একদম ছোট থেকে পেশা যাই হোক, পেশা ডাজেন্ট ম্যাটার, সেটা যাই হোক না কেন, সবাই একটা দর্শনের উপরে চলে, কিছু দর্শনের উপরে। তো আপনার জীবনের মূল দর্শনগুলো আমরা জানতে চাই। শৈশব থেকে যেই কাজটা, যেই ঘটনাগুলো দেখে আমরা বড় হয়েছি, সেটা হচ্ছে এই যে ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে বড় হওয়ার পাশাপাশি, হ্যাঁ, গ্রামে বা এখনো দেখা যায় যে অনেক সময় যে জিনিসটা খুব বেশি দেখে আসছি আমরা, সেটা হচ্ছে ধর্মান্ধতা আর কুসংস্কার। এই দুইটা জিনিস আমাকে খুব খুব করে, মানে ধর্মকে পুঁজি করে যে কুসংস্কারটা, এটা আমাদের সব এলাকায় মোটামুটি বেশি। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে, এই জায়গাগুলো থেকে যে সেন্সিটিভ পার্টটা উঠে আসে, এই জায়গা থেকে বিশ্বাসটা উঠে যায়। মনে হয় যে কি বেশ কিছু মানুষ এই ব্যাপারগুলো, মানে এই স্পর্শকাতর ব্যাপারগুলো নিয়ে হয়তো তারা বাণিজ্য করছে, বা এই যে এই ঘটনাগুলো নিয়ে তারা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে। এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে বিজ্ঞান ধর্ম সবকিছুর মিশেলে আমার মনে হয়েছে যে প্রকৃত একজন মানুষ হওয়া দরকার, সেটা যে কোনো ধরনের ধর্মান্ধতা, ধর্মকে বাদ দিয়ে না, একদমই বাদ দিয়ে না। যেটা আমি বলি সেটা হচ্ছে ধর্মকে মানার পাশাপাশি আমার মনে হয় যে সৃজনশীল যে সাহিত্য চর্চা ইতিবাচক ভাবে, এখানে অনেক বাধা আসতে পারে বা অনেক
কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, অনেক মানুষ এটা বলতে পারে, বাট এইগুলো একদম পাশে রেখে, একদম বাম পাশে রেখে এই যে সামনে এগিয়ে যাওয়া, এটা নিয়ে হয়তো বা এগোচ্ছি। আর রিসেন্টলি জীবিকা নিয়ে একটা প্রশ্ন আসে, যে জীবিকার প্রশ্ন যখন আসে তখন হচ্ছে জীবিকার প্রশ্ন কিংবা সংস্কৃতি আর হচ্ছে আপনার স্বাভাবিকভাবে পথ চলা, তখন এই তিনটা জিনিস একটু সাংঘর্ষিক হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে সবকিছুতে আসলে মেধা মননটা ওইভাবে হয় না। ওইটা লাগাই দিলে একটু ভালো হয়। একটু লাইভ আছে তো, একটু লাগাই দাও। হ্যাঁ, ওটা একটু লাগাই দিলে ভালো। তো এই যে মেধা মননটা তখন তিনটা ব্যাপারগুলোতে, যে তিনটা ব্যাপারগুলো বললাম, তখন সাংঘর্ষিক হয়ে যায়। তখন সেখান থেকে যে কোনো একটা চুজ করে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর। তো এরকম একটা কনফিউশনের মধ্যে দিয়ে বড় হচ্ছি। তবে ধর্মকে বাদ দিয়ে নয় একদম। যাই হোক, আমরা মিজান রহমানের মুখ আমি আমি থেকেই আমি তার জানি জীবনের। না এই লাইভটা এখনো কে কে দেখছে আমি জানি না। তো যেই দেখুক, না, আমি এটা এখনো দেখছে এবং পরবর্তীতেও দেখবে, আর আশা করছি যারা যুক্ত হয়েছে, হবেন এবং পরবর্তীতে দেখবেন, সবার জন্যই ভালোবাসা রইল। আর আপনারা প্রাণ খুলে মন্তব্য করতে পারেন। আপনারা অতিথিদের কাছে আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা তুলে ধরবো। উত্তর দেওয়া না দেওয়া সেটা অতিথির ব্যাপার, আমরা হ্যাঁ পৌঁছে দেবো। অবশ্যই, মানে আমি আমি চাচ্ছিলাম একদম সরাসরি প্রশ্ন, না উত্তর না দেওয়ার কিছু না, দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেটা অবশ্যই। তো যাই হোক, আমরা দেখছি প্রতীক রানা আরো লিখেছে, কবি ও গীতিকার মিজান রহমান, শুভ কামনা আপনাকে। তারপরে দেখছি আসাদুল ইসলাম মনির আরো লিখেছে, মিজান কবি এবং কি যেন আরজ আর না কি যে যেন লিখেছে লিখেছে, মোস্ট আমি। প্রবাবলি, ও আচ্ছা, আরজের আরজে পার্টটা বলি, আরজে, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আরজে, হ্যাঁ হ্যাঁ, আমি এই আরজের পার্টটা আমরা একটু শুনি। আর যেটা হচ্ছে গান নিয়ে, ওটা তো খুব আহ, ধরনের একটা, আপনি গান নিয়ে তো কাজ করছেন, মানে বলেন যে করেন না, কিন্তু তারপর আমরা যতদূর জানি যে গান নিয়ে মোটামুটি টুকটাক কাজ করা হয় এবং এর সাথে জড়িত আছেন বা শিক্ষানবিশ এরকম কিছু, এই দুটো ব্যাপারেই শুনি, আরজে এবং গান, এই দুটো সেটা ব্যাপারে একটু মোটামুটি। শুনি। তো এই যে আর্জিংটা, যেটা আমি হচ্ছে কমিউনিটি রেডিওতে মোটামুটি 4 বছরের মতো, 3.5 বছরের বেশি হবে ছিলাম। সংবাদ উপস্থাপনা করেছি, অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তো সেই সময়গুলো আসলে অনেক ভালো ছিল। এখন এই যে ব্যস্ততার জন্য আসলে যাওয়া হচ্ছে না বা যাওয়া হয় না, দেখা যাচ্ছে যে অনেক সময় দিতে হচ্ছে। তো সেখান থেকে আসলে আমার মনে হচ্ছে না যে ওই সময়টা ওইভাবে দেয়া, এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে ঠিক, সেই জন্য আসলে বের হয়ে আসা। আর ওই যে বললাম যে আসলে একটা শান্তি চুক্তির কথা আমি বলেছিলাম একটু আগে, তো আসলে এইরকম কিছু অশান্তি চুক্তির পর আমি একদম মানসিক ভাবে একদম একদম বিপর্যস্ত অবস্থা হয়ে যায় আমার। তখন আমার মনে হচ্ছিল যে আমার কিছু বিনোদন দরকার। তো তখন তো আমার হচ্ছে শহরের প্রথম আসা, শহরে তো এইভাবে হচ্ছে তখন এখন যে বন্ধু বান্ধব গুলো আছে, মানে সব লেভেলের, আমার হচ্ছে আমার বয়স এখন তো 25 হয়নি, হ্যাঁ 23 সামথিং হবে একদমই। তো আমার হচ্ছে ফ্রেন্ড লেভেল হচ্ছে 45 বছর পর্যন্ত আছে, দেখা যাচ্ছে 45 বছর বয়সেরও আমার ক্লোজ ফ্রেন্ড আছে, আমার বয়সী ক্লোজ ফ্রেন্ড আছে, 35 বছর বয়সী ক্লোজ ফ্রেন্ড আছে। তো আসলে দেখা যাচ্ছে যে প্রথমে আসার পর মানে এরকমটা ছিল না, তখন আমার মনে হচ্ছে যে নিজেকে আসলে নিজেকে বিনোদন দেওয়া উচিত। তখন আমাদের যে কমিউনিটির যে রেডিওটা, আমি সেখানে কাজ করা শুরু করলাম। এটাই। আর ওটা তো জানি, ওটা তো বলতে গেলে ওটা নিয়ে আরেকটা অধ্যায় হয়ে যাবে। তো এইটা ছিল হচ্ছে রেডিও জার্নি, এতটুকুই। আচ্ছা, আমরা গানের ব্যাপারে একটু শুনি, যে গান কখন কিভাবে শুরু হলো বা গান নিয়ে এখন কতদূর শেখা চলছে। আহ, গান নিয়ে যেটা, সেটা হচ্ছে যে আমি তো ছোটতে, মানে বললাম যে শৈশব থেকে আসলে গজল গাওয়া হতো, ইসলামী সঙ্গীত গাওয়া হতো। তো সেখান থেকে গানের প্রতি ভীষণ রকমের, ভীষণ না খুব, মানে খুব রকমের একটা আহ, কি ছিল একটা টান, বলে এটা টানও বলা যায় না, টানের চাইতেও যদি দামি কোনো প্রতিশব্দ থাকে আমি এটা বলবো। দুর্বলতা, একটা দুর্বলতা ছিল, দুর্বল, একটা ভেতরে একটা অন্যরকম দুর্বলতা। একটা দুর্বলতা ছিল। তারপরে থেকে শোনা হয় তো, আসলে শৈশব কৈশোর, কৈশোর যেটা পুরোটাই তো ব্যান্ড মিউজিক। তখন তো সবাই এই বয়সটাতে আসলে এগুলো চলে। তারপর আমার কেন যেন মনে হয় যে সারাদিন রক পপ শোনার পর ঘুমানোর আগে একটা বাউল গান না শুনলে ভেতরে প্রশান্তি আসে না। হম তারপর রিসেন্টলি বাউল গানগুলো নিয়ে আমি আসলে মানে অবাক হয়ে যাচ্ছি। মানে দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু বাউল আছে যাদের লেখা গান আছে জাস্ট অসাধারণ। মানে আমরা আমরা জানি না এগুলো, মানে তুলে আনতে পারছি না আমরা। তো রিসেন্টলি অনেক মিউজিশিয়ান কাজ করতেছে, এগুলো তুলে আনতেছে বা লেটেস্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে গানগুলোকে
আমাদের প্রজন্মের মতো করে তুলে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতেছে। আর এই যে আমাদের গানের, বাউল গানের যে সম্পদটা প্রত্যেকটা এলাকায় আপনি দেখবেন যে প্রত্যেকটা জেলায়, আপনার খুলনা জেলায় যে আঞ্চলিক গানগুলো আছে সুন্দর না, একদম একদম ভিতর থেকে, মানে বাউলিয়ানার যে সুর যেটা একদম মূল যে বাউলিয়ানার সুরটা, এটা কোনো বাঙালি ভিতর থেকে বলতে পারবে না যে এটা তার অপছন্দ। এবং একটু আগে বললাম তো, সারাদিন যেটাই করা হোক না কেন ঘুমানোর আগে একটা বাউল গান না শুনলে দেখা যাচ্ছে প্রশান্তি আসছে। বাউল গানের ব্যাপারে হয়েছে কি, ওটাতে তো মাটির সোদা গন্ধ আছে, এই বদ্বীপের একদম সোদা গন্ধটা বাউল গানে পাওয়া যায়। তো ওটা হচ্ছে নারীর টান। তো একদম নারীর টান তো আর অস্বীকার এই করা যে, যায় না, ওটা আর কি হরমোনেই থাকে। হ্যাঁ, নাভির যে টান, নারীর যে টান, আজকে মানে হ্যাঁ, হ্যাঁ। চিন্তার যে নাভি ঠিক এইরকমটা, মানে চিন্তার যে এরকম একটা একটা সেন্টার ব্যাপার। পয়েন্ট, তো বাঙালির জন্য হ্যাঁ, হ্যাঁ। একটা সেন্টার পয়েন্ট সেটা হচ্ছে বাঙালি যেখানেই যাক, মানে বিদেশে সেটা যারা হচ্ছে তার আছেন লোক সংস্কৃতি। লোক হ্যাঁ, সংস্কৃতিটা আসলে কেউ ভুলতে পারে না। এক এক জায়গায় যেমন এই যে আপনি গিটার প্লেয়িং করলেন, আমি যেটা বলি বাঙালিদের, যেমন বাঙালিরা বাঙালিদের লোক সংস্কৃতিতে তারা একতারা দোতারা প্লে করে। তো এই যে স্প্যানিশদের দেখেন, কাছেও হ্যাঁ, কিন্তু তাদের লোকাল এটা নিয়ে লোকাল আমি একটা কথা বলি। ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিটার। আমাদের কাছে যেরকম এখন দোতারা, তাদের কাছে হচ্ছে সেরকম গিটার। এটা হচ্ছে একদম আমি বলি আর এখন কি। কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এই যে গিটারটা, মানে দেখা যাচ্ছে যে এই টোনটা, এই সুরটা আমাদের মানে প্রশান্তি দিচ্ছে না আসলে। সাময়িক প্রশান্তি দিলেও আমাদের কেমন যেন মনে হচ্ছে দোতারার একটা মানে ডাং শুনলে আমাদের মানে কেমন যেন মনে হচ্ছে যে এটা আমার মৌলিক সত্তা, আমার এটা দরকার। এইটা যেটা বললেন। তো যাই হোক, আমরা কবির সাথে গুটি গুটি পায়ে 46 মিনিট 55 সেকেন্ড পার করে ফেলেছি। আমরা আরো একটু আলোচনায় যাব, অন্য আলোচনায়। আচ্ছা, কবির কবিতা আর একটা শুনতে চাই, তবে তার আগে বোধহয় আরো একটু আলোচনা আমরা করে আসি। ধর্ম নিয়ে সে অলরেডি কথা বলেছে, আমরা রাজনীতি নিয়ে জাস্ট আপনার একটু, আপনার চিন্তা ভাবনা বা আপনি কিভাবে দেখেন রাজনীতিটাকে, এটা একটু জানতে চাই। এখন হচ্ছে ধর্ম আর রাজনীতি দুটাই সেন্সিটিভ ব্যাপার, দুটাই স্পর্শকাতর ব্যাপার। হ্যাঁ, এটা অবশ্যই আমি বলি, স্পর্শকাতর, এটা কিন্তু আপনাকে স্পেসিফিকলি কোনো দলীয়গত ভাবে নাম উচ্চারণ করতে হবে তা না। না না সেটা কারণ তো সাহিত্য অবশ্যই না, চর্চা করতে গেলে রাজনীতির বাইরে তো আসলে কিছুই নেই। তা রাজনীতির পয়েন্ট অফ অবশ্যই ভিউটা আপনার আমি জানতে চাই। তা তো অবশ্যই। সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি, যেটা সেটা হচ্ছে মানে যে কোনো দল বা যে কোনো রাজনৈতিক সংগঠনই হোক, সেটা আমাদের রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ধর্মকে ব্যবহার করে তারা বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, সেটা যে দলই হোক। হ্যাঁ, দেখা যাচ্ছে ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে একটা যোগ সদিশ বা সম্পৃক্ততা করেই হোক বা যে ধরনেরই হোক, হ্যাঁ, এটা প্রত্যেকে একটা লাভবান হচ্ছে যেটা বলা যায়। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ধর্ম আর রাজনীতি দুটা আলাদা জিনিস না, দুইটা একে অপরের সাথে জড়িত। কিন্তু কথা হচ্ছে এই দুটা একদম আমার মনে হয় যে আহ, মানে খারাপ কোনো প্ল্যান বা কোনো নীল নকশা প্রণয়ন ছাড়া যদি ইতিবাচক ভাবে ব্যবহার করা যায় সেটাই ভালো। সেটা দল ধর্ম নির্বিশেষে, ব্যক্তি সবার জাতীয় জন্যই জীবন। আর কি। হ্যাঁ, উপকার উপকার বই নিয়ে আসবে। হ্যাঁ, তো দেখা যাই যাচ্ছে হোক, যে কবির সাথে আমাদের রাজনীতির সঙ্গে আলাপচারিতা হলো। এতক্ষণ হলো, আমরা একটু আমি বা আমাদের শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকেও জানিয়ে রাখি একটু আপনার বলতে চাই যদি যে জন্মস্থান রাজনীতির সম্বন্ধে সঙ্গে একটু জানি। হ্যাঁ, রাজনীতির বলুন বলুন, সঙ্গে শেষ করুন। রাজনীতির সঙ্গে ধর্ম মিশ্রণ করে যদি দেখা যাচ্ছে একটা মানুষের জাতীয় জীবন ইমপ্রুভ হচ্ছে, তাহলে সেটা ঠিক আছে, করা যায়। বা যখন দেখা যাচ্ছে যে রাজনীতির সঙ্গে ধর্ম মিশ্রণ করার ফলে মানে এমন পরিমাণ অসাম্প্রদায়িকতা হচ্ছে যেটা আমাদের বিগত ইতিহাসে তো আমরা দেখতেই পারি। তো এই জায়গাগুলো থেকে হয়তো বা ঠিক না। এটা যেটা মনে হয় আমার কাছে। আচ্ছা, তো যাই হোক, আমরা আর একটা প্রশ্ন আর কি আপনাকে করেছিলাম, আবার রিপিট করছি। সেটা হচ্ছে আপনার সাথে এতক্ষণ আড্ডা হলো। তো আমরা সবাই একটু জানতে চাই, বা আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনার জন্মস্থান সম্বন্ধে সবাইকে একটু অবগত করলে বোধহয় ভালো হয়। কোথা থেকে আপনার হ্যাঁ, জন্মস্থানটা জন্মস্থান এবং আমি এখন কোথায় আছেন? শুরুতে বলেছিলাম, আরেকবার বলি, সেটা হচ্ছে আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা। আচ্ছা, একদম আচ্ছা। এখন বগুড়াতে আছি, বা বেড়ে ওঠাটা ওখানে, একদম যেটা বললাম ওখানে। শুরুতে শৈশব আচ্ছা, আচ্ছা। ওখানে। হ্যাঁ, তো যাই হোক, আমরা তাহলে আপনার আর একটা কবিতায় চলে যাই। কবি কণ্ঠে আর একটা কবিতা পাঠ শুনে আসি। আহ, আমরা আমার একদম শেষের দিকে, 50 মিনিট চলছে। আমরা একটা কবিতা শুনবো, তারপর আরেকটু আলাপচারিতা করতে করতে আমাদের আয়োজন শেষ হবে। তো এটা যে কবিতাটা শোনাচ্ছে এটা রিসেন্টলি লেখা, মাসখানিক আগে, 2 মাসের মতো হবে। তো এটা এটা থেকে আমার কেন যেন মনে হয়েছে যে এটা একটা উপসংহার টাইপের, অনেকে বলেছে এটার উপসংহার বা শেষ হচ্ছে এই টাইপের। কবিতার টাইটেল হচ্ছে এখন যেমন আছে রোদ্দুর।
রোদ্দুরটা কে কি সেটা নিয়ে অবশ্য অনেক বিতর্ক হতে পারে এরকম। আচ্ছা, একটা মেঘ ছিল, একটা নিজস্ব আকাশ আর কুয়াশা, ছিল স্পষ্ট ধোয়া পরিচ্ছন্ন আশা, আর জাগতিক সুখ মিলে সম্মিলিত ধোঁয়াশা। অনেক আগে তীব্র রোদ ছিল, তখন আমরা ভালোবেসে রোদকে রোদ্দুর বলতাম, সুখ পাওয়ার জন্য বাধাতাম তীব্র অসুখ। আর এই অসুস্থতায় মনে করতো সবাই আমরা ফ্যাকাশে হয়ে যাচ্ছি, কিংবা নিশ্চল হচ্ছি অযথায়। না, তখন রোদকে আমরা নক্ষত্র ভাবতাম, মেয়েদের নাম শোনা যেত রোদেলা, শৌখিনরা করত রৌদ্র স্নান, সবুজেরা নিজে নিজে সেরে নিত জীবিকার শালক সংশ্লেষণ। রোদ উঠছে, আমরা বিতর্ক করছি গ্রহের সংখ্যা 9টি কিংবা 11টি নিয়ে। আর তখনও ছিল এমন তপ্ত দাহ, পৃথিবীর বয়স হচ্ছে, দীর্ঘায়ুটা চাই না, দেখি লিখে যেতে পারি কত দূর, ভালোবাসারা যাওয়া আসা করুক, আর আমি ধ্রুবক থেকে যাই, ঠিক এখন যেমন আছে রোদ্দুর। ধন্যবাদ। বাহ, তানজিদ আর সুলতান একটা কে। সুন্দর কবিতা আমরা শুনলাম। আমরা আরো একটা কবিতা শুনলাম। এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার আর একটু, এতক্ষণ আমরা আবার গুরু গম্ভীর বিষয় ছিলাম, আবার একটু পাতলা বিষয়, হালকা বিষয় আসি, সকলের পছন্দ হবে। অবশ্যই, কারণ আপনার হ্যাঁ, অবশ্যই পাতলা আপনার বিষয়, কারণ হচ্ছে পাতলা বিষয় তো না না, অবশ্যই যেতে হবে, কারণ হচ্ছে একটা মানুষকে, হ্যাঁ আমি হ্যাঁ বলি, একটা মানুষের এক্সপিরিয়েন্স বেসড প্রশ্ন তো করতে হবে, তাই না? তো দেখা যাচ্ছে আমার পুরো পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে 22 বছর কিংবা 23 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো অবশ্যই। আমরা আপনার প্রথম চুমুর অভিজ্ঞতা শুনতে চাই। জি, আরেকবার শুনতে চাই প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে আপনার জীবনের প্রথম চুমুর অভিজ্ঞতা শুনতে চাই। প্রথম, চুমুর বুঝতে পারিনি, অভিজ্ঞতা। চুমুর অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুমু নিয়ে তো আমার অনেকগুলো লেখা আছে, সবসময় চুমুকে আমি দামি ধরি, চুমুর ভীষণ দাম, যেটা কিনতে পারিনি অনেক সময়। তারপরে দেখা যাচ্ছে যে যারা যেটা কিনতে পারে না, হুট করে সৃষ্টিকর্তা তাদেরকে দেন। তো চুমু বলতে আসলে সবগুলো চুমুই শৈল্পিক। হ্যাঁ, সবগুলো যে ধরনের চুমু আছে সবগুলো, ওই যে একটা কথা বললে না যে প্রেম হচ্ছে সবগুলোই প্রথম সবগুলোই শেষ। তো চুমুর অভিজ্ঞতা বলতে আসলে আহ, চুমু ব্যাপারটাই লজ্জাজনক একটা ব্যাপার। তো প্রথম চুমু আসলে এরকম, লজ্জা মিশ্রিত, দ্বিতীয় চুমু একটু লজ্জা মিশ্রিত, তৃতীয় চুমু পেশাদার, তারপরে চুমু হয়তো বা মানে এরকম কিছু একটা হতে পারে। অভিজ্ঞ, অভিজ্ঞ সম্পন্ন। মানে হ্যাঁ, মানে কথা হচ্ছে যে প্রথম চুমুটা হচ্ছে ধরেন যে অনূর্ধ্ব 12, তারপরে অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 19। এইভাবে আচ্ছা মেইন আচ্ছা, হ্যাঁ। চুমুটা আমার মনে হয় না যে আহ, এখন প্লেয়াররা কততে হচ্ছে রিটায়ার করে, মোস্ট প্রবাবলি আচ্ছা, 35-এরও বেশি। যাই হোক, যাই হোক, চুম্বনের আবার রিটায়ারমেন্ট নেই। চুম্বন না, এক মানে হ্যাঁ, চলমান আমি প্রক্রিয়া। আমি সেটা বললাম যে না, রিটায়ারমেন্ট না, চুমু তো অবশ্যই একটা স্বাস্থ্যদায়ক খাবার। ওই যে আমি আপনার, আপনি আমার মানে প্রশ্ন করেছিলেন যে পছন্দের 5টা খাবার। হ্যাঁ, আমি তখন আমার এখন মনে হলো যে আমি তখন আহ 5টার মধ্যে একটা চুমু অ্যাড করি। অ্যাড করবো, আচ্ছা। তো যাই হোক, আমরা যেহেতু আর এই আজকের এই আয়োজনের মাধ্যমে আপনার কোনো প্রেমিকার উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চান কিনা, সেটা গত হোক, বর্তমান হোক, কিংবা ভবিষ্যৎ হোক। প্রেমিকা সর্বজনীন, প্রেম সর্বজনীন, সো শুভাকাঙ্ক্ষী, সবকিছু মানে ব্যাপারটা হচ্ছে প্রেম, ব্যাপারটা যার জন্য প্রেমটা আসে সেই তো প্রেমিকা। So, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানুষগুলোর জন্য ভালোবাসা আসতেছে তারাই প্রেমিকা। হ্যাঁ, মানে আমাদের কথা হচ্ছে মানে সংজ্ঞাটা জানতে হবে, প্রেম প্রেমিকার সংজ্ঞাটা জানতে হবে। আমি জানি না আপনি কোন ভাবে বলছেন, তো আমি সর্বজনীন ভাবে বলছি। আর বলতে চাই যে প্রেম মানুষের জীবনে ভীষণ রকম দরকার, তবে ইতিবাচক ভাবে, কারণ এটা মানুষকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার করে একজন বড় একটা মানুষ তৈরি করে দিতে পারে প্রচন্ড ভাবে। তো এটা মানুষকে দরকার। আর কথা হচ্ছে এটার ইতিবাচক ব্যবহারটা যদি করা যায় শেষ পর্যন্ত, আপনি যেভাবে মানে তাকায় আছেন মনে হচ্ছে আমি খুব ভারী একটা কথা বলছি এবং আপনি সে কথাটা শুষে নিচ্ছেন, আমার এরকমটা মনে হচ্ছে। আসলে একদম শুষে নেওয়ার মতো কথা না, মানে মোরাল যে কথাটা সেটা হচ্ছে আমি বলতে চাই যে যারা না, যে আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী, আমার শুভক্ষণ চাচ্ছে, আমার মঙ্গল চাচ্ছে, আমি তার মঙ্গল চাই,
এবং সৃষ্টিকর্তা বলে একজন আছেন, তিনি হচ্ছে একদম জীবন অবসান পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, এটাই চাই। আর যারা যারা আছেন তাদের প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় সময়গুলো দীর্ঘতর হোক, এটা কামনা করি সবসময়। অবশ্যই, অবশ্যই। এখন আমরা 55 মিনিট পার করে 56 মিনিটে আছি। শেষ বেলায় আর কি আজকের সঞ্চালনায় থাকি সঞ্চালক হিসেবে একটা আবদার আজকের অতিথির কাছে। আর একটা গান শুনি আপনার কণ্ঠে, যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা গান শুনতে শুনতে আমাদের আজকের আয়োজন শেষ করি। খালি গলায় হোক, গিটারের দরকার নেই, খালি গলায় হতে পারে। আচ্ছা, আমার গান বলতে এগুলো হচ্ছে গান হয় কিনা জানি না। আমি তো বলছি আমি হচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে লিখলাম বাট গুনগুন করে গাইলাম। দেখা যাচ্ছে যে এটা আমার মনে হচ্ছে যে এটা আমি আমি গান বলতেছি, কিন্তু কথা হচ্ছে আমি যেটা গাচ্ছি সেটা গান হচ্ছে কিনা আমি জানি না একদমই। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ, দিয়ে বুনি তোমার সালে ভালোবাসায়, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে, আমিও গল্প সাজাই তোমার কানে কানে, তাকিয়ে থাকি হাজার পর্দা ওরা মেঘে, শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে, ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। যেভাবে জলদি হাত মেখেছে ভাই, নতুন আলুর খোসার এই ভালোবাসায়, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। লা 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 লা। বাহ! আর একটা সুন্দর গান আমরা শুনে আসলাম, ভাল লাগলো। আমরা গুটি গুটি পায়ে আজকের আয়োজনের শেষ দিকে চলে এসেছি। আমরা আমাদের এবার বিদায়ের পালা। আমরা বিদায় শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি মিজান রহমানের কাছে। আচ্ছা, বিদায়, সবসময় বিদায় শব্দটাই আসলে হচ্ছে বিষণ্ণ মুখর। বতে বিষণ্ণ, বতে বিদায়, বতে আরো অনেক কিছু, মানে বিষণ্ণ টাইপের। যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের যে সময়টাতে আমাদের বয়সের হোক বা যেটাই হোক, হ্যাঁ, অনলাইন বেসড যে কাজগুলো, যে ক্রিয়েটিভ কাজগুলো মানুষ করছে, তো দেখা যাচ্ছে যে অখাদ্যগুলো নিয়ে মানুষ বেশি মাতামাতি করছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা হচ্ছে যারা ভালো কাজ করছে আমরা তাদেরকে প্রমোট করি, কারণ দেখা যাচ্ছে আগের চাইতে এখন আহ, এটাই হচ্ছে বড় প্ল্যাটফর্ম, একমাত্র প্ল্যাটফর্ম বলা যায় যেটা। তো আমি বলতে চাই যারা ভালো কাজ করছে তাদেরকে একটু উৎসাহ দেওয়া। তো আপনি হয়তো নিজেও জানেন যে উৎসাহমূলক একটা লাইন, এটা যে কিরকম পাওয়ার একটা মানুষের সৃজনশীল কাজ চর্চার জন্য। হুম। তো আমি চাই যারা সংস্কৃতি মনা বা যে কোনো পার্টি হোক, জীবনের যে কোনো পার্টি যে কাজগুলো করছে তাদেরকে সাপোর্ট দেয়, এটা আমাদের দরকার। কিন্তু আমরা করি হচ্ছে কি, মানে ব্যঙ্গ বিদ্রুপ করে আসলে টেনে নিচে নামায় দেওয়ার চেষ্টা করি, এটা ঠিক না। ব্যক্তিগতভাবে আমি চাই প্রত্যেকটা মানুষ তাদের সৃজনশীল কাজগুলোকে আমরা প্রমোট করি,
মানুষের স্বার্থপরতা একদম ডুবাই দিই, ভালো কাজগুলো, ভালো দিকগুলো আসলে প্রমোট করি। মানে এই আশাটা থাকবে আমার সবার উপর আজকে এই মুহূর্তে। তো যাই হোক, একটা ভালো বক্তব্য দিয়ে আর কি বিদায় নিল আজকের অতিথি মিজান রহমান। তো আমরা সবাই ভালোর সঙ্গে থাকবো, যে কোনো সময়, সেটা অনলাইন অফলাইন। আমরা সবসময় ভালো কাজগুলোই প্রমোট করবার চেষ্টা করব, তাদেরকে উৎসাহ দেবার চেষ্টা করব। যাই হোক, আমরা আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব 5 একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনলাইন এই আয়োজনের মাধ্যমে এই মহামারীর সময়ে ছোট্ট একটা বার্তা থাকবে। আর সকলেই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং যে যেখানেই থাকবেন সাবধানতা এবং সচেতনতার সাথে থাকবেন এবং ভালো কাজের সঙ্গে থাকুন, ভালো কাজ করুন, আরো বেশি মানবিক হয়ে উঠুন। আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব 5, সাথে ছিল মিজান রহমান। তো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সবাইকে শুভ